প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 এর দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বিষয়গুলো হচ্ছে স্বীকৃতি বা অ্যাডমিশন, স্বীকারোক্তি বা কনফিউশন। স্বীকৃতি নিয়ে দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 এর 17 থেকে 23 ধারায় আলোচনা করা হয়েছে। স্বীকৃতি হলো মৌখিক বা লিখিত বিবৃতি যা বিচার্য বিষয় ও প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে কোনো সিদ্ধান্তের সূচনা করে। কোনো ব্যক্তি স্বীকৃতি প্রদান করলে তা তার পক্ষে ব্যবহৃত হয়। স্বীকৃতি যে কোনো ব্যক্তির নিকট প্রদান করা যায়। স্বীকৃতি বিচারিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা আদালতের কাজকে সহজ করে দেয়। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 এর 17 ধারা অনুসারে মামলার কোনো পক্ষ বা তার প্রতিনিধি বা মামলার স্বার্থ সংশ্লিষ্ট কোনো ব্যক্তির মৌখিক বা লিখিত বিবৃতি যা আদালতকে বিচার্য বিষয় ফ্যাক্ট ইন ইস্যু বা প্রাসঙ্গিক বিষয় রিলিভেন্ট ফ্যাক্ট সম্পর্কে কোনো অনুমানের ইঙ্গিত প্রদান করে, যার মাধ্যমে আদালতকে সিদ্ধান্ত পৌঁছাতে সহায়তা করে, তাকে স্বীকৃতি বলা হয় বা অ্যাডমিশন বলা হয়। এ সম্পর্কে বারাসাত সিং বনাম জাঙ্কি সিং অ্যান্ড আদার্স মামলায় বলা হয়েছে যে, মামলার কোনো পক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও যাচাইকৃত আর্জিতে উল্লেখিত স্বীকৃতি অন্য মামলার কোনো বিরুদ্ধে সাক্ষ্য হিসাবে ব্যবহার করা যেতে পারে, কিন্তু এরূপ স্বীকৃতি চূড়ান্ত বলে গ্রহণ করা যাবে না এবং সংশ্লিষ্ট পক্ষ তা অসত্য প্রমাণ করতে সুযোগ পাবে। এ প্রসঙ্গে দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 এর 20 ধারায় বলা হয়েছে যে, মামলার কোনো পক্ষ বিবাদভুক্ত কোনো বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য প্রকাশ্যভাবে যে সকল ব্যক্তির কথা উল্লেখ করে তাদের বিবৃতিকে বা স্টেটমেন্টকে স্বীকৃতি বলা হয়। স্বীকৃতি বা কনফিউশন, স্বীকারোক্তি বা কনফিউশন। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 এর 24 থেকে 30 ধারায় এবং দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর 164 ধারায় স্বীকারোক্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে। স্বীকারোক্তি বলতে নিজের দুঃস্বীকারমূলক বক্তব্য বোঝায়। অভিযুক্ত ব্যক্তি কোনো অপরাধ সংগঠন সম্পর্কে নিজের দোষ স্বীকার করে যে বক্তব্য দেয় তাকে স্বীকারোক্তি বলে। অভিযুক্ত ব্যক্তি স্বীকারোক্তি প্রদান করতে বাধ্য নয়, তবে স্বীকারোক্তি প্রদান করলে তা তার বিরুদ্ধে সাক্ষ্য হিসাবে ব্যবহৃত হতে পারে। দুঃস্বীকারোক্তিটি সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য হতে হলে তা অবশ্যই ম্যাজিস্ট্রেটের নিকট প্রদত্ত হতে হবে। এ বিষয়ে একটি মামলায় বলা হয়েছে যে, নিজেকে অপরাধের সাথে না জড়িয়ে কোনো স্বীকারোক্তি করলে তা স্বীকারোক্তি হিসাবে গণ্য হবে না। এবং আব্দুর রহমান বনাম স্টেট মামলায় বলা হয়েছে যে, দুঃস্বীকারোক্তি যদি সঠিক এবং স্বেচ্ছাপ্রণোদিত হয় তবে তার উপর ভিত্তি করে শাস্তি প্রদান করা যাবে। এ হচ্ছে স্বীকারোক্তি ও স্বীকৃতি। স্বীকারোক্তি ও স্বীকৃতির মধ্যে পার্থক্য। স্বীকারোক্তি ও স্বীকৃতির মধ্যে বেশ কিছু পার্থক্য আলোচনা করা হলো। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 এর 17 ধারায় স্বীকৃতির সংজ্ঞা দেওয়া হয়েছে, কিন্তু স্বীকারোক্তির সরাসরি কোনো সংজ্ঞা দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 করা হয়নি। অত্র আইনের 24 ধারায় স্বীকারোক্তির প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করা হয়েছে। দ্বিতীয়ত, মামলার কোনো পক্ষ বা পক্ষের প্রতিনিধি বা স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তির লিখিত বা মৌখিক বিবৃতি যা আদালতের বিচার্য বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সিদ্ধান্তের সূচনা করে তাকে স্বীকৃতি বলে। অপরদিকে অভিযুক্ত ব্যক্তি মামলায় তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পর্কে স্বেচ্ছায় দোষ স্বীকার করে কোনো মৌখিক বা লিখিত বিবৃতি প্রদান করলে তাকে স্বীকারোক্তি বলা হয়। স্বীকৃতি সাধারণত দেওয়ানি ফৌজদারি উভয় মামলার ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু স্বীকারোক্তি সাধারণত ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য। আদালতের স্বীকৃতিদাতা ব্যক্তির পক্ষেও প্রমাণ করা যায়। অপরদিকে স্বীকারোক্তি সর্বদা স্বীকৃতিদাতা ব্যক্তির বিপক্ষে কাজ করে। স্বীকৃতি আদালতকে বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের সিদ্ধান্তে পৌঁছাতে সহায়তা করে, কিন্তু স্বীকারোক্তি সর্বদা
গ্রহণযোগ্য নাও হতে পারে। ব্যক্তি নিজে বা অন্য কেউ তার পক্ষে স্বীকৃতি প্রদান করতে পারে, কিন্তু স্বীকারোক্তি সর্বদা অভিযুক্ত ব্যক্তিকে স্বয়ং করতে হয়। স্বীকৃতি স্বেচ্ছায় প্রদত্ত হবে কিনা সে সম্পর্কে কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু স্বীকারোক্তি অবশ্যই ব্যক্তি কর্তৃক স্বেচ্ছায় প্রদত্ত হতে হবে। সকল স্বীকৃতি স্বীকারোক্তি বলে বিবেচিত হয়, কিন্তু সকল স্বীকারোক্তি স্বীকৃতি নাও হতে পারে। এই হচ্ছে স্বীকৃতি ও স্বীকারোক্তির মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য। ধন্যবাদ ধৈর্য সহকারে শোনার জন্য।